তো নেই, অন্ধকারে পড়ে আছে, প্লাস্টিকও পাইনি, সব বইগুলো উড়ে নিয়ে গেছে। উত্তরবঙ্গে বিধ্বংসী প্রলয়ের পর দুদিন পেরিয়ে গেছে, কিন্তু মঙ্গলবারও দুর্গত এলাকায় দেখা গেল শুধুই সব হারানোর হাহাকার। কয়েক মুহূর্তের ধ্বংসলীলা কতগুলো পরিবারকে অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এলাকা জুড়ে এখনো তালগোল পাকিয়ে পড়ে আছে উড়ে আসা টিনের চাল, দুমড়ে যাওয়া কংক্রিটের স্ল্যাব। স্থানীয়দের দাবি, না আছে মাথা গোঁজার ঠাঁই, না খাবার। জলপাইগুড়িতে যে জায়গায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলেছে, সেই জায়গায় এখনো পরের পর গ্রাম এই রকম ভাবেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি বার্নেস কালীবাড়ি এলাকায়, সেখানে এই ঘর সমস্তটাই চাপা পড়ে রয়েছে গাছের নিচে। বাড়ির বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে কোনো রকম সাহায্য ত্রাণ তাদের জোটেনি। এমন রোববার থেকে মঙ্গলবার না জলের ব্যবস্থা না খাওয়ার ব্যবস্থা, একটু মুড়ি দিচ্ছে, আর ওই কোন কোম্পানি থেকে এসে একটা জলের বোতল দিচ্ছে, ওইভাবে বাঁচা যায়নি মানুষ, বাঁচতে পারে বলেন আপনারা? বলে কোনো নেতাই আসেন এইখানটায় এই অবধি। বিধ্বংসী টর্নেডো কেড়ে নিয়েছে আশ্রয়, খাওয়ার জল অবধি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না বলে দাবি কারো কারো। প্লাস্টিকও পাইনি, পুরানা প্লাস্টিক এগুলাই তো নিয়ে থাকতেছি। 250 লিটার, 250 গ্রামের, হ্যাঁ দুটো, 4 জন মানুষ আছি। পেটের জ্বালা মানুষকে কতটা অসহায় করে দিতে পারে তা বোঝা গেল এখানে ঘুরতে ঘুরতে। এখানে আমরা দেখা পেলাম এই মহিলার, যিনি খিদের চোটে নষ্ট হয়ে যাওয়া খাবারই খাচ্ছেন। গতকাল ত্রাণ শিবির থেকে যে ভাত দেওয়া হয়েছিল দুপুরবেলা, সেই ভাত প্রায় পচন ধরেছে সেই ভাতে, এবং সেই ভাতই কোনো রকমের জল দিয়ে বাঁচিয়ে রেখে দফায় দফায় খাওয়া এইভাবেই চলছে। ভাত দিয়ে তো গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ওগুলাই খেলাম, কি করব? কেন? বাঁচতে তো লাগবে, চিড়ামুড়ি দিচ্ছে, ওগুলো তো পেটে যাচ্ছে না, কি করে খাবো ওগুলা? তাই ভাতের তৃষ্ণাটা তো বেশি। একই ছবি উত্তর পুঁটিমারির চকুয়ারবাড়ি গ্রামে। উত্তর পুঁটিমারির চকুয়ারবাড়ি গ্রাম, সেই গ্রামে মানুষজন তারা ক্ষোভে ফুঁসছেন। তার কারণ সকাল থেকে কোনো রকম খাবার, পানীয় জল, ত্রাণ সামগ্রী এসে পৌঁছায়নি, কিছুই পায়নি। মানে পলিথিন যা নিয়ে আসছে সবাই তো আর পায়নি। কালকে দুপুরবেলা খিচুড়ি খাওয়াইছে, আর সেরকম সরকার থেকে কিছু আর কি এখনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রকৃতির রোষের সামনে কিছুই ছাড় পায় না, যেমন ছাড় পায়নি এই বাড়ির মেয়েদের বই খাতা। অভাবের সংসারে কোনো মতে টাকা জমিয়ে মেয়ের বই কিনেছিলেন, কিন্তু ঝড় উড়িয়ে নিয়ে গেছে সবকিছু। উচ্চ মাধ্যমিক দিবে, ওর বইও নাই, তারপর নিউ মাধ্যমিক দিবে, ওরও বই নেই। বইগুলো নতুন কিনে দিয়েছি 3000 টাকা দিয়ে, সব বইগুলো উড়ে নিয়ে গেছে। মুম্বাই ফেরত পরিযায়ী শ্রমিক রানা রায় দুর্ঘটনায় আঙুল হারিয়ে গ্রামে ফিরে ব্যবসা শুরু করেছিলেন। কয়েক মিনিটের ঝড়ে উড়ে গেছে তার আস্ত পোলট্রিটাই। রানা রায় মুম্বাইতে কাজ করতেন, মেট্রো প্রজেক্টে একটি বেসরকারি সংস্থার হয়ে মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি। সেখানেই দুর্ঘটনা ঘটে এবং তাতে তার বাঁ হাতের একটা আঙুল প্রায় গোটাটাই বাদ পড়ে যায়। পোলট্রি ছিল এখানে 2000 ছিল, সবগুলা ঝড়ের মধ্যে সব উড়ে গেছে। কোথায় কোনো মুরগির কোনো খোঁজ খবর পাইনি। কমসে কম 3 থেকে 4 লাখ টাকার আমার বিজনেস ছিল। প্রকৃতি কেড়েছে আশ্রয়, যেটুকু বেঁচে ছিল সেটুকু কেড়েছে মানুষ। জলপাইগুড়ির বার্নিশের কালীবাড়ি গ্রামে এই পরিবারের অভিজ্ঞতা মারাত্মক। আলমারিটাই নাই, উধাও তো। আমরা তো তখন ওই পরিস্থিতিতে সবাই চলে গেছি, আবার দেখিনি, এখন আইসে দেখছি নাই। এখন কতটা কি হাওয়ায় নিয়ে গেল না এখন মানুষই নিয়ে গেল বলতে পারবো না। রবিবার এই টর্নেডোর পর থেকেই জলপাইগুড়িতে শুরু হয়েছিল নেতাদের আনাগোনা। পৌঁছে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু সব হারানোর এই হাহাকার শুনে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে সাধারণ মানুষের কি লাভ হলো? সোজা কথা, একটা বিপর্যয় হলে ভিভিআইপি মুভমেন্ট, ভিভিআইপিদের যাওয়াটা, টপ পলিটিশিয়ানদের যাওয়াটা, অনেকে বলেন রেস্কিউ ট্যুরিজম, সেটা কতটা গুরুত্বপূর্ণ। এরা তো চিকিৎসাও করতে পারবেন না, উদ্ধার কাজেও হাত দিতে পারবেন না। আমি বলছি এদের আসা যাওয়া, নিরাপত্তা, থাকা খাওয়া, রুট, প্রশাসনের কার্যত নাভিশ্বাস হতে। আমি বলছি যে এর বদলে যদি অতিরিক্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যেত, অতিরিক্ত ডাক্তারবাবুদের টিম যেত, অতিরিক্ত ত্রাণ নিয়ে যানবাহন যেতে পারত, তাতে কি বেটার হতো? এটা সবসময় একটা চিরকালীন বিতর্ক। এ কিন্তু পৃথিবীর সব দেশে হয় যে বিপর্যয় হলে রাষ্ট্রনেতারা দৌড়ে যান, কিন্তু সত্যিই কি এটার দরকার? না কোথাও একটা স্মুথ অ্যাডমিনিস্ট্রেশন যেটা করতে পারে, ভিভিআইপিরা গেলে শুধু সমস্যা বাড়ে। ভোটের আগে মানুষ মারা গেছে, রাজনীতি মানে তো মানুষের দুঃখ কষ্ট নিয়েই রাজনীতি, কারণ বেশিরভাগ মানুষের দুঃখ কষ্টের ওপর ভিত্তি করেই তো গণতন্ত্রটা চলে। কয়েকজন যারা খুব ভালো আছেন তারা তো
কোনো রাজনৈতিক নেতাকে ভোট দেবেন না, কারণ কষ্ট না হলে তারা ভোটটা দিতে যাবেন কেন? 500 টাকা পাচ্ছেন বা কোনো নেতা এসে ছাদ দিচ্ছেন। একটা দেশে যদি ছাদ হয়ে যায়, সবাই যদি ভালো চাকরি পান, তাহলে তো তারা রাজনৈতিক নেতাদের মুখের দিকে তাকিয়ে ভোটটা দেবেন না। ফলে তারা একদম তাদের ঠিক কাজটা করছেন। 4 মিনিটের যে ঝড় আর কি, 4 মিনিটের ঝড়ের পরে মৃত্যু বা ধ্বংসের একটা নীরবতা থাকে, ডানা ভাঙা পাখি তার হয়তো ডাক শোনা যায়। তার বদলে পশ্চিমবঙ্গে আমরা স্বাভাবিক রাজনৈতিক নেতাদের কলকাকলি শুনবো, এটাই স্বাভাবিক, আমরা শুনতেও পাচ্ছি। তবে একটা অনিশ্চয়তার প্রশ্ন আছে একটা, যেমন ঝড় কখন আসবে আমরা তো জানি না, এবং এই যখনই বিজেপি তৃণমূলের কে মন্ত্রী ছিলেন বলেন, তখন কিন্তু সেই অনিশ্চয়তাটা থাকে। কে কখন মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের বা অন্যান্য রাজ্যেও বিজেপির দলে কে ছিলেন, বাইরে ছিলেন, মানে বিজেপি এবং তৃণমূল পশ্চিমবঙ্গে কে কোন দলে আছেন, এখন নির্বাচনে আসন ঘোষণা হয়ে গেছে, ফলে সেই অনিশ্চয়তাটা বেশি নেই, আবার পরে থাকবে, মানে ঝড়ের সঙ্গে একই। আমি যেটা বলতে চাই, আপনি শুরু করলেন না ঝড় বলছেন, এই যে রাজনীতির যে ঝড়, ওই ডয়শূন্য র, তার সঙ্গে একটা বয়শূন্য রয়ের ঝড়ও আছে আর কি। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ আপনি বললেন, এবার যে সেই পেলব পশ্চিমবঙ্গ আর কি, আম কাঁঠালের বনের ধারে মামাবাড়ির ঘর, আকাশ হতে জ্যোৎস্না কুসুম ঝরে মাথার পর, সেই যে জসিমউদ্দিনের বাংলা না, সেই বাংলাটা কিন্তু নেই। আমের মুকুল শুধু ঝড়ে ঝরে না, আমের মুকুল এই রাজনৈতিক নেতারা, বিশেষ করে তৃণমূল এবং বিজেপির যে দ্বন্দ্ব আর কি, এই দ্বন্দ্ব সমাসের মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণ গুলিয়ে যাচ্ছি। এই ধরনের বিপর্যয় হলে সেটা যদি ভোটের মুখে হয়, রাজনৈতিকভাবে তার গুরুত্ব অন্যরকম হয়। এই বাস্তবটা বোধহয় আমাদের মেনে নেওয়ার সময় এসেছে। না, অতি অবশ্যই এটা আমাদের মানতে হবে। প্রথম কথা, আমি এটা বলার আগে আমি রাজীববাবু বারবার বলছিলেন, ভালো মানুষ রাজীববাবু, বারবার বলছিলেন আমরা তো বাধা দিইনি কাউকে যেতে। কি বলছেন? আমরা তো 1 মাস আগে দেখলাম সন্দেশখালিতে ওই অবস্থাতে আপনারা একটা কোনো বিরোধী দলকে যেতে দিচ্ছেন না, পুলিশ দিয়ে আটকে দিচ্ছেন। দিনের পর দিন দেখেছি, আমরা সাধারণ মানুষ হিসেবে বলছি। আজকে এই প্রশ্নগুলো উঠছে কেন? আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, অতি অবশ্যই খুব ভালো কাজ করেছেন, কিন্তু প্রশ্নগুলো কেন উঠছে যে উনি ভোটের জন্য গেছেন, তার কারণটা হলো কিছুদিন আগে আমরা দেখলাম ওনার মাথা ফেটেছে। খুবই দুঃখের খবর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু সাধারণ লোক আমাদেরকে যেহেতু টেলিভিশনে দেখে, বহুবার প্রশ্ন করে, সাধারণ একটা প্রশ্ন, যে ওনার মতো একজন মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা ফেটে গেল, আমাদের বাড়িতে কারোর মাথা ফুটলে তো আগে মুখটা মুছিয়ে দিই, ব্লাডটাকে মুছিয়ে দিই। তো উনি হসপিটালে গেলেন, হসপিটালের বেডে শুয়ে আছেন, হসপিটালের কম্বল দেখা যাচ্ছে ওনার গায়ে, এর মধ্যে এতগুলো টাইম, হ্যাঁ, তার মধ্যে অভিষেকবাবু ছিলেন, নার্সরা ছিলেন, কলকাতা শহরের সবচেয়ে বড় বড় ডাক্তাররা ছিলেন, কেউ ওনার ব্লাডটা মুছিয়ে দিলেন না ভাই, ছবিটা তুললেন? এইসব কারণেই এই প্রশ্নগুলো আসে। ঠিক এই কারণে এই প্রশ্নগুলো আসে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি আমরা বিশ্বাস করতে পারি? উনি কি সেই বিশ্বাসযোগ্যতাটা বাঙালির কাছে রেখেছেন? নিশ্চয়ই রাখেননি। তার কারণ হ্যাভিং সেড তার উল্টো যুক্তিটাও দিই যে আজকে ঘটনার হতে পারে ভোটের জন্য, হতে পারে সামনে লোকসভা ভোট, আবার প্রথমে ফার্স্ট ফেজের নির্বাচন এই উত্তরবঙ্গেই আছে, কিন্তু আমি বলছি যে ঘটা মাত্র 12টায় তিনি পৌঁছে যাচ্ছেন হাসপাতালে, 1:30টার সময় স্পটে, এটাও তো খুব ভালো কথা। আমি বলছি উনি গেছেন, খুব ভালো, ওনার যাওয়া উচিত হয়নি এত রিস্ক নিয়ে, খুব ভালো কথা। যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট কাজ করতো, এখান থেকে একটাই উত্তর, যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট সঠিক কাজ করতো তাহলে তো ওনার যাওয়ার প্রয়োজন ছিল না। উনি এখান থেকে এটা আমফানের সময় কি উনি গ্রামে গ্রামে গেছেন? নিশ্চয়ই জাননি। আমফানটা আপনারা জানেন যে একটা ঘোষিত, অনেক দিন আগে থেকে আমফান এরকম ঝড় আসতে পারে তার একটা বড় পূর্বাভাস ছিল, এবং সেই কারণে তিনি আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে, কিভাবে আছড়ে পড়বে, মোটামুটি একটা রূপরেখা আমাদের জানা ছিল। ন্যাচারালি একজন মুখ্যমন্ত্রী হিসাবে তখন ওনার দায়িত্ব ছিল রাজ্যকে সামলানো, যার কারণ তিনি সারা রাত জেগে, আপনারা দেখেছেন, কন্ট্রোল রুমে ছিল। এবং তারপরে যে আপনি বললেন জাননি না, আমফানটা হয়ে যাওয়ার পরে, রিলিফ চলে যাওয়ার পরে উনি কিন্তু গিয়ে ভিজিট করেছিলেন। আমি নিজেও সেই সময় গেছিলাম, অন্যান্য মন্ত্রীরাও গেছিলেন। আপনি শেষ মন্ত্রী ছিলেন, আমি বলে দিচ্ছি। আর একটু বলি, আপনি অনেকগুলো বলেছেন যে না, আমি এটা আপনাকে একটু ধরিয়ে দিই, কাউকে যেতে দেওয়া হয়নি। উনি যাওয়ার পরে গ্রামের মানুষ কি বলেছিলেন? উনি নিজে কি বলেছিলেন? উনি নিজে বলেছেন আমার দলের যারা এই গরিব মানুষগুলোর টাকা খেয়েছে তাদেরকে মমতা ব্যানার্জি নয়, এটাই মমতা ব্যানার্জি নয়। আসল পরিচয় হলো মমতা ব্যানার্জি, যে উনি জানতেন কারা খেয়েছেন, তাদের এগেইনস্টে কোনো স্টেপ নেননি। আমার মুখ্যমন্ত্রী, আমি প্রচন্ড ফলোয়ার, মুখ্যমন্ত্রী বলেছেন আমফানের পরবর্তীকালে নির্বাচনী প্রচারের সময়
প্রতি বছর বিভিন্ন সময় বাঁধ নির্মাণের জন্য টাকা দেওয়া হয়, টাকাগুলো যায় কোথায়? সেচ দপ্তরেও দুর্নীতি হয়েছে। রাজীব দা বলবেন সেই বিষয়ে কিছু? আমার বক্তব্য আমি বলছি তো, ছাড়ুন না। আমার বক্তব্য মানুষের টাকা, সেই দপ্তরের দুর্নীতি, দপ্তরের দুর্নীতি, মুখ্যমন্ত্রী বলে ছেড়ে দেবো কেন? আমার টাকা। আরে ভাই, শেষ দপ্তরে আমি চলে গেছি অনেকদিন পরে, তারপর আমার বিরোধী দল মন্ত্রী ছিল, সেই দপ্তরের দুর্নীতি তোমার বিরোধী নেতা শেষ দপ্তরের মন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী বলেছে সেই উত্তরটা দাও। আমি 17 সালে ছেড়ে দিয়েছি, আপনার বিরুদ্ধে তদন্ত করছে, 17 সালে ছেড়ে দিয়েছি। ত্রাণটা আগে পৌঁছো, নেতাটা পরে পৌঁছলে হবে। সুকান্ত মজুমদার পরে যাবে দেখতে, কিন্তু আগে মানুষের প্রাণ পৌঁছে। ভিডিও সাহেব পরশু দিন আসছিল, দেখেই চলে গেল, আমাদের কোনো জিজ্ঞাসাও করলো না। সিএম আসলো, সিএম তো ওইদিকে হ্যাঁ চলে গেল। এখন নাম মানে কে আসছে ওইদিকে চলে যাচ্ছে, আমাদের কোনো জিজ্ঞাসাবাদই করতেছে না। রবিবার দুপুরে মিনিট চারেকের বিধ্বংসী ঝড় আছড়ে পড়ার পর সেদিন রাতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের ধ্বংসস্থল ঘুরে যাওয়ার পর কেটে গেছে 1.5 দিনের বেশি সময়, কিন্তু এখনো কান পাতলেই শোনা যাচ্ছে না পাওয়ার অভিযোগ। হাহাকার। এবার কি হবে? মাথা গোজার ঠাইটুকু মিলবে তো? কিভাবে জোগাড় হবে পেটের ভাত? পানীয় জলও কি পাবেন? কিচ্ছু পায় না। রোববার থেকে আজকে কি বার? মঙ্গলবার হয়ে গেল। রোববার থেকে মঙ্গলবার, না জলের ব্যবস্থা না খাওয়ার ব্যবস্থা। আমরা তো প্লাস্টিকও পাইনি, এখনো জলও পাইনি। আর লোকসভা ভোটের আগে জলপাইগুড়ির এই ঝড় নিয়েই যেন ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূলকে একযোগে নিশানা করেছে বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে ঘটনার দিন তড়িঘড়ি বিশেষ বিমানে মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে পৌঁছে লাভটা কি হলো? কি করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান? খোদ মুখ্যমন্ত্রী যেখানে ঘটনাস্থলে ছুটে গেছেন, তারপরেও কেন ত্রাণের জন্য এই হাহাকার দেখতে হবে? এই প্রেক্ষাপটেই উঠছে ভোট রাজনীতির অভিযোগ। ঝড় মানেই হচ্ছে তৃণমূলের কাছে পোয়াবারও, ঝড় মানেই হচ্ছে তৃণমূলের কাছে আরও কিছু লুটে খাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া, সুযোগ তৈরি হওয়া। এবং এই বার্নিশের ঘটনাতেও আমরা যেটা খবর পাচ্ছি যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এনডিআরএফ এবং এসডিআরএফের সমস্ত রকমের সহযোগিতা করা, কেন্দ্রীয় ত্রাণের কথা বলার পরেতেও সেখানে ত্রাণ বিলির নামে লুটতরাট চলছে। প্রকৃত মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না, যে পরিমাণ ত্রাণ পৌঁছানোর কথা সেই পরিমাণ ত্রাণ পৌঁছাচ্ছে না। এগুলো ওরা বলছে। টর্নেডো কেন্দ্রে প্রথম দৌড়ে গেছেন রাত্রিবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরে যারা গেছেন তারা ছবি তুলতে গেছেন। অ্যাডমিনিস্ট্রেটিভলি মুখ্যমন্ত্রীর নির্দেশে সবগুলো করা হয়েছে। হ্যাঁ, অনেক বিস্তীর্ণ এলাকায় একটু সময় লেগেছে, কিন্তু হয়ে গেছে। এগুলো হচ্ছে বিজেপির নেই কাজ তো খই ভাজ, এরা কোনো কাজে লাগে না। সারা দেশটাকে ডুবিয়ে দিয়েছে, অর্থনীতি ডুবিয়ে দিয়েছে। আজকে শুধু 2-3টে কেন্দ্রীয় সংস্থা দিয়ে আজ বিজেপি চলছে, নাহলে বিজেপির আছেটা কি? মুখ্যমন্ত্রী গেছে ওখানে ভোট করতে, মুখ্যমন্ত্রীকে দান করতে গেছে না সহায়তা করতে গেছে? মুখ্যমন্ত্রী গেছে ওখানে ভোট করতে, নির্বাচন করতে, ভোটের প্রচার করতে। ওখানে পড়ে থাকবেন, ঘুরবেন, ফিরবেন, হাত জোর করবেন, কত কান্নাকাটি করবেন। উনি আছেন বলেই বাংলা টিকে আছে। টর্নেডো কেন হলো তারও ব্যাখ্যা উনি দিতে থাকবেন। পশ্চিমবাংলায় এই যা সাম্প্রতিক সময় উত্তরবঙ্গে যে ঝড় হলো, মুখ্যমন্ত্রী ওখানে বসে আছেন কিন্তু ত্রাণের টাকা লুট হয়ে যাচ্ছে। আর ওই গ্রামের লোকদের জিজ্ঞাসা করুন, আমাদের বামপন্থী কর্মীরা সেদিন রাত থেকে ওদের পাশে আছে এবং রেড ভলান্টিয়াররা বীরের মতো করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াচ্ছে। প্রশাসন ফেল, মুখ্যমন্ত্রী ছবি তুলছেন, মুখ্যমন্ত্রী থাকুন, কিন্তু থেকে লাভ কি হচ্ছে এইটা মানুষের প্রশ্ন। রবিবার দুপুরে কয়েক মিনিটের ঝড়ের দাপট এতটাই ছিল যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায়। খড়কুটোর মতো উড়ে গেছে মাথার ওপরের চাল। ঝড়ের পর প্রায় 3 দিন কেটেছে। মুখ্যমন্ত্রী ঘুরে এসেছেন। তাঁর দাবি, পরিস্থিতি মোকাবিলায় বৈঠক করেছেন, প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। 5000 বাড়ি নষ্ট হয়েছে মোট, এটা আমাদের হয়ে গেছে সার্ভে। তার মধ্যে সবচেয়ে বেশি দেখো পুরোপুরি ক্ষতিগ্রস্ত আছে, অর্ধেক ক্ষতিগ্রস্ত আছে, ছোট ক্ষতিগ্রস্ত। আমি দুদিন ধরে বসে কাজটাই করলাম, কি করতে হবে না করতে হবে সব
আলোচনা হয়েছে প্রশাসনিক স্তরে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি নিয়ে। আর যদি তুমি শুধু ড্যামেজ দেখাও সেটা আমি ডিটেলস বলতে হবে না, কারণ আমি চাই না কোনো ডিসক্রিমিনেশন। ওই ঝড় চলে গেছে কিছু চাষের জমিতে, যারা বিভিন্ন সবজি করে সেগুলো নষ্ট হয়েছে, সেগুলো কৃষি দপ্তর প্রশাসন দেখে নেবে। কিন্তু অন্যদিকে বিরোধীদের প্রশ্ন, প্রশাসন যদি ঠিক করে নিজের ভূমিকা পালন করত তাহলে কি মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হতো? রাজ্যের প্রশাসনিক প্রধান গিয়ে নির্দেশ দিয়ে আসার পরেও কেন দ্রুতগতিতে কাজ হবে না? তাহলে ত্রাণ নিয়ে কি বৈষম্য হচ্ছে? নীরবে যতটুকু যা সাহায্য পাঠানোর কথা তা আমরা পাঠিয়েছি, এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেদিন যখন যায় হসপিটালে হোক, হাসপাতালে বা গ্রামে, আপনারা দেখেছেন মানুষের কি উন্মাদনা তাকে নিয়ে ছিল। তো ত্রাণ বিলি ঢাক পিটিয়ে করার জন্য আমরা ওখানে কাজ করছি না, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সাংসদ বিধায়করা যেটুকু করার তা করছেন। কিন্তু এ খুব দুঃখের যদি কোনো রাজনৈতিক দল, কোনো নেতা ওখানে গিয়ে ত্রাণ বিলির নামে নাচানাচি করে আর ভোট চায়, এর থেকে দুঃখ, এর থেকে খারাপ ঘটনা আর কিছু হতে পারে না। মনে রাখবেন, দুর্যোগে দুর্ভোগে কেউ কখনো বৈষম্য করে না, এটা মানবিকতার কাজ নয়। আমাদের প্রশাসন মানবিক প্রশাসন, একটি লোকও যাতে বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব। বিজেপি মানুষের পাশে দুর্যোগে এসে দাঁড়ায় না। বলুন, আপনার যদি মনে হয় আপনি একটা বাচ্চাকে হেল্প করবেন, আপনি নিজে একটা হরলিক্স কিনে দিতেই পারেন, সেটার জন্য তো পাবলিসিটি করার কি প্রয়োজন? কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা আসনই বর্তমানে বিজেপির দখলে। মানুষ সামনে মুখ্যমন্ত্রীকে পাচ্ছেন, এতে ভোটে অ্যাডভান্টেজ পাওয়া যায় কিনা। দুই হচ্ছে শুভেন্দু অধিকারী পরবর্তী সুযোগে সবার আগে গিয়ে পৌঁছলেন ঠিকই, কিন্তু উত্তরবঙ্গে তো সমস্ত সাংসদ বিজেপির, সেখানে কাল রাতে একমাত্র জয়ন্ত রায় ছাড়া আর কোনো সাংসদকে কিন্তু দেখা যায়নি। সুমনদা, ঝড় বা কোনো প্রাকৃতিক বিপর্যয় মানুষের কন্ট্রোলে থাকে না। পশ্চিমবঙ্গে ঝড় বা প্রাকৃতিক বিপর্যয় হলে মানুষ কষ্ট পায়, তৃণমূলের মধ্যে একটা অদ্ভুত উল্লাস দেখা যায়, অদ্ভুত উচ্ছ্বাস দেখা যায়। কারোই কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ঝড় মানেই ক্ষতি, ক্ষতি মানেই ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ মানেই কাটমানি। এই তৃণমূল চলে আসলো ঠিক লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ বেঙ্গল নিয়ে অনেক ভাবেন। নর্থ বেঙ্গলের মানুষ না অনেক সময় খুব দুঃখ করে বলে আমরা নর্থ বেঙ্গলের না, আমরা নর্থ বেঙ্গলের। কেন বলে? দেখুন, পশ্চিমবঙ্গে একটা ক্যাবিনেট, একটা মুখ্যমন্ত্রীর একদম সুন্দর আলো তারকা খচিত মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় কতজন নর্থ বেঙ্গল থেকে স্থান পায়? নর্থ বেঙ্গলের ভালো পোর্টফোলিও কতগুলো আছে। নর্থ বেঙ্গলে একটা বড় জ্বালা বলছি, ওখানে তিস্তার রিফ্লাড বেসিন প্ল্যান বহুদিনকার ডিউ। মুখ্যমন্ত্রী গেছেন, খুব ভালো কথা, মুখ্যমন্ত্রী পর্যটনে যান, চা পাতা তোলেন, ছবি তোলেন, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যানটা কোথায় তার ওখানকার অ্যাকচুয়াল মানুষের জন্য কোন কাজটা তিনি করছেন? না, তুমি যা বলছো সব আমি বলছি লং টার্ম। আমি আসছি উত্তরবঙ্গে অনুন্নয়ন আছে বলেই তো বিরোধীরা তোমরা প্রায় সবকটা লোকসভা আসনে জিতে বসে আছো 2019 লোকসভা। কিন্তু আমার বক্তব্য ক্রাইসিস হলে মুখ্যমন্ত্রীকে সামনে পেলে ক্রাইসিসটা ক্রিয়েটও তো তিনি করছেন। ঝড় কি মুখ্যমন্ত্রী করেছেন? আমাদের ফটো অপরচুনিটি। হোয়াট ইজ ফটো অপরচুনিটি? একটা সুযোগ আছে, ওনাকে কাজে লাগাতে হবে ভোটের জন্য। দরকার ছিল না তো, এদের বাড়িগুলো তো এসেছিল। যদি আমাদের বাড়ি থাকতো এই কথাটা হতো না। বিস্তারিত কেন কারা চুরি করলো বাড়িটা? আমি যেটা শোনাচ্ছিলাম, সুমনদা আমাকে 10 সেকেন্ড সময় দিতে হবে। যেটা এই বারবার এতগুলো কথা হয় না যে আমাদের বাড়ি, কেন্দ্র সরকার বাড়ি দিচ্ছে না, একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানি। টাকা দিয়ে এতদিন কাজ করা হয়েছে আর আমাদের কেন্দ্রের টাকা দিয়ে কাজ করা হবে। কেন্দ্র সরকার যদি দেয় আমাদের কোনো অসুবিধা নেই, আমরা গ্রহণ করব। আর যদি না দেয় তাহলেও বাংলা মানে এগিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1.5 কোটি গৃহবধূদের পরিবারের সকলকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, রাস্তা 100 দিনের টাকা আর বাংলা আবাস যোজনায় বাড়িও আপনাদেরকে দেবে, বাংলায় নিজের রাস্তা। এই কথাগুলো বাংলা আবাস যোজনায় বাড়ি দেবে, কথাগুলো বলবে। এটা তারিখ কত তুমি যেমন শোনা? একটা 2020, একটা 2023-এর 21শে জুলাই মুখ্যমন্ত্রীর স্নেহের ভাইপোর বক্তব্য। আচ্ছা, এই বক্তব্যগুলো যখন ছিল এতদিন তো মুখ্যমন্ত্রী বলে আসছেন কেন্দ্র টাকা দেয় না, আমরাই টাকা দিই। 2019-এ ম্যানিফেস্টোতে বড় বড় করে লেখা ছিল তৃণমূলে বাংলার আবাস যোজনা, বাংলার সড়ক। টাকাগুলো গেল কোথায় সুমন? কি কঙ্কাল সার চেহারা! এত বড় একটা টর্নেডো হয়েছে, আপনার একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে পশ্চিমবাংলা একটা মন্ত্রিত্ব আছে, তারপরে আজকে রাজীববাবু এখানে তো মন্ত্রী ছিলেন। বলুন, আজকে ময়নাগুড়ি থেকে যে মানুষগুলো আহত হলো তাদেরকে জলপাইগুড়ি নিয়ে যেতে হচ্ছে, আর নইলে শিলিগুড়িতে ট্রান্সপোর্ট করতে হচ্ছে। তাদের হেড ইঞ্জুরি হয়েছে, তাদের এখানে চিকিৎসা নেই। এত বড় বড় যে বাড়ি বানিয়েছিলেন, বলছেন বড় বড় নাকি মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। আমরা বলেছিলাম যে কঙ্কাল সার চেহারা বেরিয়ে পড়বে। দেখুন,
তাদের আজকে হেড ইঞ্জুরি হয়েছে, যাদের হার্ট ইঞ্জুরি হয়েছে, যাদের লিভার ইঞ্জুরি হয়েছে, তাদের কি নিয়ে যেতে হচ্ছে শিলিগুড়ি হসপিটালে? তাদের চিকিৎসা নেই ময়নাগুড়িতে, তাদের চিকিৎসা নেই জলপাইগুড়িতে। আমি আজকে বলছেন যে বাড়ি বানানো নিয়ে তরজা শুরু হয়েছে, বাড়ি বানালে তরজা হতো। আমি বলছি ওই বাড়ি বানালে, এটা আমরা বলছি, আমি অভিযোগ করছি বাড়ি বানালে আরও বেশি ডিজাস্টার হতো। তার কারণ যে পরিমাণ কাটমানি দিতে হতো, যে পরিমাণ নিম্নমানের মাল দিয়ে বাড়ি বানাতো, তাতে ওই কংক্রিটের বাড়ি চাপা পড়ে আরও মানুষ মরতো এবং এটা আরও ভয়ঙ্কর ঘটনা হতে পারতো। কারণ পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য মানুষের যে এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না, টাকা দাও আর কাজ করো। তৃণমূলের নিচ থেকে ওপর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, ওপরের টাকা আসে এখানে চুরি করে। আবাস যোজনা নিয়ে আমি আলাদা যাবো। একটা কথা দিয়ে ক্লোজ করছি, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি এই কাজটা করে থাকেন, এটা ওনার দায়িত্ব ছিল। এটাকে এক্সাজারেট করা, বড় করে দেখানো, তৃণমূলের এই কায়দাটাও বন্ধ করা দরকার আছে। আমি জানি না কেন কি রাজনীতি করছে, আমি বুঝতে পারছি না। আমরা তো একবারও বলিনি, তৃণমূল কংগ্রেস তো একবারও কোথাও বলেনি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া নিয়ে রাজনীতি করছি। এটা তো আপনি শুধু বলেছেন, আমি বলছি রাজীববাবু, আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় সেইভাবে নেই, আপনি শুধু বলেছেন তা নয়, দলের তরফ থেকে অন্যরা কেন যায়নি সেই কটাক্ষ কাল রাত থেকে চলছে। সেটা তো ডেফিনেটলি, আমরা তো কাউকে বাধা দিইনি, কেউ যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন, আমি আবার বলি যে আমরা সহমর্মী, সমব্যথী। ন্যাচারালি এইরকম একটা ডিজাস্টার হয়েছে, মুখ্যমন্ত্রী সব কিছু পরিত্যাগ করে তিনি ওই অবস্থায় রাত্রিবেলা পৌঁছে গেছেন। এবং ঠিক আছে, উনি মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন, আপনি বলছেন এটা নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। তো আপনারা রাজনীতি করছেন, কাল রাত থেকে কি করলো তৃণমূল? দলের যারা নেতা নেত্রীরা, তো বিরোধীদের দেখা যাচ্ছে না বলে যেটা করলেন সেটাই তো রাজনীতি। রাজনীতি তো তারা করছে, আমরা এটা নিয়ে কোনো কিছু বলতেই চাই। কি বলছেন আপনারাই তো সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী গেছেন, অন্যরা কোথায় আপনি খেয়াল করেননি? হ্যাঁ, আমি ডান দিকে আসবো, তার আগে তরুণ বলে শেষ করে দিই। আমার খালি একটাই বক্তব্য যে মুখ্যমন্ত্রী গেছেন, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, এটা আমাদের দায়িত্ব। আর বিরোধীরা কেন নেই এই প্রশ্ন তুলেছেন? বিরোধীরা কেন গেল না? আমরা তো বাধা দিইনি, কেউ তো যেতে পারতো, তারা যায়নি না। তারপরে বলবেন বক্তব্য আপনাকে একটু বলতে হবে। আমার বক্তব্য কেউ গেল না, আর যদি কেউ বলে যে ফটো তোলার জন্য গেছে, রাজনীতি করার জন্য গেছে, এটার আমরা বিরোধিতা করছি। আমাদের শর্ট টাইম মেমোরি লস রাজীবদার হয়েছে কিনা আমি জানি না। গতকাল রাত থেকে তার দলের লোকজন একের পর এক টুইট করে বাঁচিয়ে দিয়েছে। তার আইটি সেলের প্রধান তিনিও বলেছেন, শুনুন না একটু। আচ্ছা শুনুন না, শুনুন না মশাই, রাজীবদার শুনুন, আপনারা বাকি বক্তব্য রাজীবদার কথা বলতে পারবেন নাই বললাম। শুভম দাস সিম্পল জিনিস, রাজ্যের একজন ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্ট আছে, তার একজন মন্ত্রী আছে, তিনি পর্দা নশীন কিনা আমি জানি না, তিনি পর্দা নশীন, যে পর্দার বাইরেই আসতে পারেন না। আমফান হলে তাকে দেখা যায় না, মাল ইনসিডেন্টে তাকে দেখা যায় না, এই ইনসিডেন্ট দেখা যায়। ওই পর্দা নশীন ব্যক্তি, মহিলা না, ওই ব্যক্তিটা কোথায় আমি জিজ্ঞেস করছি তো, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকটা কোথায়? কে মন্ত্রী আমার রাজ্যের? কে মন্ত্রী দাদা? আরে ভাই শোনো, মন্ত্রী সবাই যাই দাদা, মন্ত্রীটাকে মন্ত্রীটাকে কে মন্ত্রী? আরে মন্ত্রীটাকে আমি জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করি মন্ত্রীর নাম কি? নামটা বলুন না, সোজা নাম, তুমি মন্ত্রীর নাম এক্স ওয়াই জেড, কি নাম? মন্ত্রীটা তুমি আমাকে বলতে দাও। রাজীব দাদা, আমার বক্তব্য তুমি, কিন্তু আপনি এটা মানছেন যে এই মুহূর্তে মন্ত্রীর নাম আপনার মনে নেই? কে বলছে মন্ত্রীর নাম? বলুন। ম্যানেজমেন্টের মন্ত্রী হচ্ছে আমাদের জাভেদ খান। সে কোথায়? ঠিক আছে, না আবার সে কোন পর্যায়ে লুকিয়ে আছে? এই যে ঘরগুলো যে উঠাবো, আমার একটা পয়সা নাই, কি করে বাঁচবো আমরা? এখন কিচ্ছু নাই আমাদের। সরকার থেকে শুধু খালি একটা তিরপাল দিছে কালকে। সরকারের থেকে যদি কোনো ক্ষতিপূরণ পাওয়া না যায়, তাহলে এগুলো আমরা 10 বছরও করতে পারবো না। আমাদের 3টা ঘর গেছে, পলিথিন দিছে একটা। টর্নেডোর দুদিন পরেও সব হারানো মানুষের হাহাকারে একদিকে যেমন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তেমনি গ্রামবাসীদের কথায় বারবার ঘুরে ফিরে আসছে আরেকটা ইস্যু, আবাস। রবিবারের টর্নেডোয় ঘরবাড়ি তছনছ হয়ে যাওয়ার পর এই গ্রামবাসীরা বারবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পেলে আজ তাদের এই দুর্গতি হতো না। মঙ্গলবারও খোলা আকাশের নিচে বসে সেই হতাশাই ঘুরে ফিরে এলো তাঁদের কথায়। ময়নাগুড়ির বার্নিশ গ্রামের বাসিন্দা যোগেন রায় ঝড়ে প্রাণ হারিয়েছেন। তার পরিবার শুধু একজন অভিভাবককে হারায়নি, হারিয়েছে মাথার ওপরের ছাদটাও। যোগেন রায়ের পরিবারের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য তিনি বিস্তর ছোটাছুটি করেছিলেন, কিন্তু লাভ হয়নি। কেউ সরকারি ঘর পেয়েছে? একজন না, আমরা 3 ভাই, বাবা মা, আমরা কেউ পাইনি।
বার্নিশ গ্রাম পঞ্চায়েতের শিশুয়াবাড়ি গ্রামের বাসিন্দা রঞ্জনা রায়। ঝড়ে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গিয়েছে তার গৃহস্থালির যাবতীয় জিনিস। বাড়ির কাঠামোটাই নেই। বোনের করুণ অবস্থার কথা শুনে ময়নাগুড়ির আরেক গ্রাম থেকে ছুটে এসেছেন তার ভাইরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী তৈরি করে দিচ্ছেন ঘর। বাড়ির অবস্থা দেখতেছেন, যে ক্যামেরা করছেন, আপনারাও দেখতে কিচ্ছু নেই, যা ছিল কিচ্ছু নেই। এখন নতুন একটা মনে করো সংসার এখন তৈরি করতে কতটুকু কষ্ট লাগে, যেগুলো বানা ছিল গুছানো ছিল সব শেষ। কিন্তু বার্নিশ গ্রামের এই বধূ আবাস যোজনার ঘর কেন পাননি, সেই প্রশ্নের উত্তরে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। এখন তো আবাস যোজনা বাড়ি দেওয়া হয় সরকার থেকে, সেটা আবেদন করলে পেতেন না? না, আমাদের কোনো সুযোগ সুবিধাই আমাদের দেয় না, আমাদেরকে দেবেই না। আমি বেকার ওগুলা ফালতু ইসে করব না, ওই জন্য। ওই বিজেপি কে সাপোর্ট করেন বলে? হ্যাঁ। এই যে প্রকৃত উপভোক্তা তাদের বাড়ি দেওয়ার কথা যে আমরা বারবার বলেছিলাম, বার্নিশ গ্রামের টর্নেডো দেখিয়ে দিল যে আমরা ঠিক বলেছিলাম। এবং প্রকৃত যাদের পাকা বাড়ি কাঁচা বাড়ি পাওয়ার কথা, যাদের মাথায় পাকা ছাদ হওয়ার কথা, তারা পাকা বাড়ি তৃণমূলের আমলে পারে না। আমাদের তো লড়াই সেই কারণে, আমরা বলেছিলাম যে প্রকৃত উপভোক্তাদের বাড়ি দিতে হবে, আর বাড়ির থেকে কাটমানি বন্ধ করতে হবে, আর বাড়ির থেকে কাটমানি যারা খেয়েছেন তাদের পকেট থেকে সেই টাকা উদ্ধার করতে হবে। এই তিনটে কাজের কোনোটাই যে হয়নি তার প্রমাণ হচ্ছে বার্নিশের এই ঝড়। এবং এত কাঁচা বাড়ি থাকা প্রমাণ করছে যে তৃণমূল প্রকৃত মানুষকে এই গত 10 বছরে বাড়ি দেয়নি। देखिए घर पर गिर गया, ये लोग गरीब, ये लोग को नाम था लिस्ट में, बोलते बोलते मेरे को गला सूख गया, लेकिन जस्टिस नहीं मिला। और इसमें खाली सेंट्रल गवर्नमेंट अकेला रुपया नहीं देते थे, हमको जायगा भी देने पड़ते थे, प्लस 40% रुपया हम लोगों को भी देने पड़ते थे। हमारा बजट में कहा गया है अभी नहीं, 2 महीना पहले, कि हम लोग मई तक देखेंगे, नहीं करेंगे तो हम खुद कर देंगे उसको आवास। हम ये नहीं चाहते हैं गरीब लोगों को आवास ना मिले, बहुत है संख्या, लेकिन हम फेस वाइज हम कर देंगे। আবাস নিয়ে এই অভিযোগ যে শুধু মঙ্গলবারই উঠছে এমন নয়। সোমবারও এবিপি আনন্দর কাছে আবাস নিয়ে অভিযোগ করেছিলেন বহু গ্রামবাসী। ঘরের আবেদন করতেছি বিডিও অফিসে, অঞ্চলে, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, এগুলো মানে আমাদের জেরক্স করতে করতে আমাদের মানে পেটে ভাত ওঠে না। প্রতি বছরই আমরা আবেদন করতেছি, প্রতি বছর। না, এখন পর্যন্ত আমাদের কোনো ইয়ে নাই। আবাস যোজনা মানে কোনো খবরই নেই যে পাবা, বাইরে বাইরে সবাই পাচ্ছে, কিন্তু আমরা পাই না। যদি মাথার উপরে একটু ছাদের একটু ইয়ে থাকতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। মঙ্গলবার বিকেলে ঝড়ে বিধ্বস্ত বার্নিশ এলাকা পরিদর্শনে যান এসডিও। বাড়ির নথির পাশাপাশি তাঁর কাছে ত্রাণের জন্য আর্জি জানান সেখানকার বাসিন্দারা। সেখানকার বাসিন্দাদের আশ্বস্ত করেছেন এসডিও। ওনার কাছে অভিযোগ এটাই করলাম যে আমাদের কাছে এখন তো কিচ্ছু নেই, সব তো ভাঙে চুরে শেষ হয়ে গেছে, আর বাড়িতে সব কাগজপত্র যতগুলো ছিল সব তো নিয়ে গেছে, কিচ্ছু নেই। টাকা বাড়ির দলিল ফলিল, হ্যাঁ দলিল ফলিল, ডকুমেন্ট যা কিছু আছে সব কিচ্ছু নেই, সব চলে গেছে। তারপরে কি বললেন উনি? উনি বললেন যা সবকিছু হবে, বা এটাই বলে গেলেন যে কবে হবে বা কি দিবে না দিবে তো এখনো দেয় না, এটা তো এখন বলা যাবে না। কিন্তু প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে এই মানুষগুলো ঘর পেল না কেন, সেই উত্তর আজ কে দেবে? মানুষের জন্য এদের কাজ নয়। আমরা দাবি করেছিলাম পাকা ছাদের বাড়ি চাই, দিল্লি সরকারের কাছেও দাবি করেছিলাম, আমফানের পর রাজ্য সরকারকেও বলেছিলাম। বিধানসভা রেকর্ড খুলে দেখুন কতবার বলেছি পাকা ছাদের ঘর চাই। কোথায়? রাজ্য সরকার সব আগ্রহ নেই, দাবিও নেই। স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড, যেখানে টাকা রাখা থাকে কিসের জন্য? প্রাকৃতিক বিপর্যয়ে মোকাবেলা করার জন্য। না কেন্দ্রের কাছে যেতে হবে, না বাজারে যেতে হবে, টাকা রাখাই আছে। সেই এসডিআরএফ ফান্ডের টাকা এখনো পর্যন্ত তাদের জন্য বরাদ্দ হলো না কেন আমার জানা নাই। এরকম হতে পারে হয়তো প্রাকৃতিক বিপর্যয়ের টাকা ভোটের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ছিল না। তার পাশাপাশি ডিজাস্টার রিলিফ যে ফোর্স, ফান্ড এবং ফোর্স কোথায়? বাংলায় সরকার এই সত্য কথাটা কিন্তু বলতে চাইছে না। আবাসের টাকা যদি ঠিক সময় আসতো তাহলে হয়তো এদের মধ্যে অনেকে তারা পাকা বাড়ির আশ্রয়টা পেতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা নিয়ে কিন্তু এর আগেই দৃষ্টি আকর্ষণ করেছেন। ভারতীয় জনতা পার্টির নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকার তারা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে 100 দিনের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, এই হচ্ছে তার নিট ফল। বাস্তবটা কিন্তু ভয়ঙ্কর।
নরেন্দ্র মোদী দিল্লিতে বসে ভাবছে যে সব নতুন ভারতবর্ষ নির্মাণ করে দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে ভাবছে যে পশ্চিমবাংলার মানে বিরাট উন্নতি করে দিলাম। বাস্তবের ছবিটা কিন্তু ওই আজকে ময়নাগুড়ির ছবি, এই ময়নাগুড়ির ছবি সারা পশ্চিমবাংলা জুড়ে আছে। আপনি আমায় বলুন, কর্ণাটকে গিয়ে আপনি এই ধরনের বাড়ি দেখতে পারবেন না। কেন পশ্চিমবাংলায় গ্রামের পর গ্রাম টালি দিয়ে বাড়ি, কেন পশ্চিমবাংলায় গ্রামের পর গ্রাম টিন দিয়ে বাড়ি? এই ছবিটা কিন্তু আমি বলছি নরেন্দ্র মোদী দিল্লিতে বসে যা দেখছেন মনে করছেন ভারতটা মানে বিরাট উন্নতি করে গেছে, উন্নত ভারত হয়ে গেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বসে দেখছেন যে পশ্চিমবাংলাটা বিরাট উন্নত হয়েছে। বাস্তবে তা হয়নি। বিশ্বনাথ এটা বললেন, আমি কি ওখান থেকেই শুরু করছি। সত্যি অ্যাকচুয়াল দৃশ্যটা সত্যি ভয়ঙ্কর। 60 লক্ষ বাড়ি স্যাংশন হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য, বাড়িগুলো গেল কোথায়? গরিবের যে টাকা আসছে গরিবের বাড়ি তৈরি হওয়ার জন্য, সেই টাকা দিয়ে বড়লোক তৃণমূল নেতার গ্যারেজ তৈরি হচ্ছে। আমরা সেই পশ্চিমবঙ্গে আছি যেই পশ্চিমবঙ্গ দেখেছিল টাকা ফেরত দেওয়ার ফর্ম, আমফানে ক্ষতিপূরণ এসেছিল গরিব মানুষের জন্য, টাকা খেয়ে দিল তৃণমূল নেতারা। আমি একটা কথা বলি সুমনদা, কাজে ওটা বলে শেষ করবো। তৃণমূল নেতারা কিছু হলেই কোর্টে ছোটে না, কিছু হলেই সুপ্রিম কোর্ট ছোটে, হাইকোর্ট ছোটে দুর্নীতি তদন্ত আটকানোর জন্য। এই ক্ষেত্রে যদি সত্যি বঞ্চনা হয়ে থাকে, যদি সত্যি পাওনা থাকে, তা সুপ্রিম কোর্টে এই অরিজিনাল জুরিসডিকশনের মামলা কেন করছে না যে আমাদের টাকা? আমি বলছি যে তুমি দুর্নীতির কথা বললে আমার ধারণা রাজীব দাও অস্বীকার করবেন না। মুখ্যমন্ত্রী বহুবার মঞ্চের ওপর থেকে এই আবাস যোজনার এবং বাড়ি তৈরির ক্ষেত্রে, আমফানের ত্রাণ তৈরির ক্ষেত্রে একাধিক ফুটেজ আছে যে দুর্নীতির কথা তিনি বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে আবাস যোজনার এইভাবে ব্ল্যাঙ্কেট টাকা বন্ধ হয়ে করে দিয়েছে কেন্দ্র অন্তত 1.5 বছর। আমি বলছি তদন্ত করো, ক্লিয়ার করো, যারা যোগ্য তাদের টাকা দাও। সেই আবার 100 দিনের কাজের মতো। ছোট্ট জেলার এক্সাম্পল, ছোট্ট জেলা সাউথ 24 পরগনা জেলার রাজ্য সরকার হাইকোর্টে এফিডেভিট ফাইল করেছে। এফিডেভিট ফাইল করে অন রেকর্ড রাজ্য সরকার বলেছে ন্যাশনাল টিম যারা এসেছিল 600 কোটি টাকা। হাইকোর্টের কথা বললো, হাইকোর্টে কিছুদিন আগে বলেছে এইভাবে যারা যোগ্য তাদের 100 দিনের টাকাও বন্ধ করা যায় না। দুর্নীতি হবে, তদন্ত হবে, কিন্তু টাকা বন্ধ হবে কেন? বলতে সুযোগ দিতে হবে। মানে বিশ্বনাথ দা জিনিসটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি খালি একটা কথা বলি যে দেখুন, চ্যালেঞ্জ করেছি তো আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছে 2021-এর পরে যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য আমাদের একটা টাকাও দিয়ে থাকে সামনে এসে প্রমাণ করে যাক। বারবার বলেছে দরকার হলে মঞ্চ আপনার, জায়গা আপনার, স্থান সমস্ত আপনার, আপনি বলবেন আমরা। কিন্তু তার আগে টাকাটা বন্ধ হওয়ার কারণ হিসেবে দুর্নীতি হয়েছে না হয়নি? জোর গলায় বলুন না দুর্নীতি হয়নি, একটাও দুর্নীতি হয়নি। আমি বলতে পারবেন না? আচ্ছা আপনি আমায় বলুন, এনারা তো অনেক বড় বড় কথা বললেন। মানে আমি বলছি ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার পেশ করেছিল না করেনি? ইয়েস অর নো? বিজেপির নেতাও আছে যাদের দোতলা বাড়ি আছে, সেটাও দেখিয়েছি, একদম অসুবিধা নেই তাতে। প্রশাসন চালাবেন আপনি। আমি আবার বলছি, আমি আবার আধিকারিকদের সই লাগে। 100টা যদি বেরোয়, আমার মনে হয় যদি কোথাও একটা ভুল আছে, আমি ভুল থাকে, আমার বক্তব্য সেই একটার জন্য সরিয়ে রেখে বাকি 99টা দেওয়া উচিত ছিল। যে কথাটা বিশ্বনাথ দা বলেছে, আমাকে একটা প্রশ্ন, আপনার নেতা কি একবারে বলেছে? আপনার নেতা আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারে বলেছে দুর্নীতি করবেন না, একটা দাঁড়ান আমায় শেষ করতে দিন না। একবার বলেছে যখন টাকা নিয়ে টাকা লুট করছিলেন আপনারা, লুট করছিলেন আপনারা, এটা বলে দিয়েছে যে হ্যাঁ ভাই বিশ্বনাথ আপনি বড় দিকে নিয়ে যাচ্ছেন। কেন আজকে বন্ধ? কেন বন্ধ? তার উত্তর কেন আপনাদের আমরা কেন আপনাদের সাধারণ মানুষ দুর্ভোগ হবে না? টাকা বন্ধ হবে, আপনারা কথাটা বলতে দিন, আপনাদের জন্য কথাটা বলতে দিন, কেন আমায় কথা বলতে দিন, আপনি উত্তর দিন। এবার সময় ছাড়ুন, আপনি আমার উত্তর দিন, এই সময় এক সেকেন্ড আপনি একটু উত্তর দিন তো। এই জলপাইগুড়ি, ময়নাগুড়ি এগুলো লোকসভা সাংসদকে 2019 পরিষ্কার কথা হচ্ছে, দেখুন উনি একজন মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ সরকার, উনি বলছেন কি বলছেন? বিজেপির লোকেরা বাড়িতে টাকা নিয়েছে, আপনার প্রশাসন ঘুমোচ্ছিল? আপনারা এই 10% লোক যদি চুরি করে তাহলে বাকি টাকা বিজেপি আটকেছে কেন? এটাও অন্যায় করেছে। উত্তরবঙ্গে টর্নেডোর বিধ্বংসী তাণ্ডবের পর যখন আবাস যোজনায় বাড়ি না মেলায় ক্ষোভ উগরে দিয়েছে, একের পর এক গরিব পূর্ব এই মানুষগুলো
তখন উত্তর 24 পরগনার শুটিয়ায় 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ কাজ না করা সত্ত্বেও কারোর অ্যাকাউন্টে ঢুকেছে টাকা, কারোর আবার কাজ করা সত্ত্বেও মেলেনি 1 নয়া পয়সা। 100 দিনের কাজে রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়ে এরকমই দুর্নীতির অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার শুটিয়ায়। বৃহস্পতিবার এই তথ্য প্রথম তুলে ধরেছিল এবিপি আনন্দ। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পঞ্চায়েতের 2 সুপারভাইজারকে। শুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ উঠেছিল কাজ করেননি এমন কয়েকজনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া 100 দিনের টাকা ঢোকে, কিন্তু জব কার্ড পিছু সামান্য টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে হয়। এই প্রসঙ্গে কয়েকজন গ্রামবাসীর মুখে উঠে আসে তৃণমূল কর্মী এবং 100 দিনের কাজের সুপারভাইজার ডলি মণ্ডলের নাম। কি জানালেন আপনি? আমি জানালাম যে ডলি আমার কাছে বলিছে যে তোমার নামে কাজ করছি, তোমার বইতে টাকা ঢুকে দে, আর সেই টাকাটা আমাকে তুলে দিবা, এই বলেছে। তাই আমি জানাই দিলাম যে আমি এইবার কাজ করি নাই, টাকা ঢুকেছে। আমারে বলছে যে তুমি 500 টাকা রেখে 5000 টাকা আমাকে দিয়ে দেবে। সেই ডলি মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। আমাদের বলেছিল 200 টাকা করে জনের দাম দেবে, সেখানে আমাদের 1 মাস কাজের দাম 1500 টাকা দিয়েছে। কারোর বইতে 4000 ঢুকেছে, কারোর বইতে 1500 ঢুকেছে। আমাদের বলছে ওই 4000 যারা পেয়েছে আর যারা 1500 পেয়েছে এই সবাই মিলে এক জায়গায় করে ভাগ করে নাও। তো ওরে বললাম তুমি ভাগ করে দিয়ে যাও, তো ও আমাদের পাড়ায় ঢুকছে না। আর যাদের কাছে বেশি টাকা ঢুকেছে 5000 করে, তাদের আমরা টাকা দিতে দিইনি, আমরা বারণ করেছি যে এই টাকাটা ডলিকে কেউ দেবে না, আমরা যারা কাজ করেছি আমরা কষ্টের পয়সা পাইনি, আমরা এটা ভাগ করে নেব। কত টাকা পেয়েছেন? আমি 1500 টাকা পেয়েছি। ডলি মণ্ডল সুপারভাইজার বলেছে যে তোমাদের এইটাই প্রাপ্য, তোমরা যা পেয়েছো ওটা পেয়ে চুপ করে থাকো আর নিজেদের মধ্যে ভাগ করে নাও। তা যারা 4000 পেয়েছে তারা তো দেবে না, তারা বলছে আমরাই প্রাপ্য টাকা পাইনি, তোমাদের কি করে দেবো, এই টাকা কি আমাকে প্রাপ্য? এর আগে শনিবার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন ডলি মণ্ডল। মিথ্যে অভিযোগ আমার সাথে থেকে সরাচ্ছে, আমার ঘরের বউ, আমরা গরিব মানুষ বলে আমি বাড়ি বেরোতে পারছি না, আমি টাকা চোর সবাই চোর বললাম, তো চুরি করিনি, কেন বলছে? দুর্নীতি কাটমানি এসব কিছুই হয়নি, বলতে পারেন বেনিয়ম হয়েছে, এটা আমি স্বীকার করে দিচ্ছি, বেনিয়ম হয়েছে। যে কাজ করেছে সে যথারীতি ঠিকাদারদের কাছ থেকে টাকা তার পাওনাটা বুঝে নিয়ে গেছে, আর যে কাজ করেনি সেই টাকাটা ঢুকেছে তার নামে। 100 দিনের কাজ নিয়ে রাজ্য সরকার যেভাবে আমরা 100 দিনের কাজের টাকা বিলি করে দিয়েছি, 100 দিনের কাজের টাকা মজুরি বিলি করে দিয়েছি, এ নিয়ে প্রাথমিকভাবে যে ডেটাবেসে কাজ শুরু হয়েছিল সেই ডেটাবেস বন্ধ রেখে MGNREGA আমাদের প্রশ্ন রয়েছে যে MGNREGA একটি সেন্ট্রাল অ্যাক্ট, সেই অ্যাক্টের মজুরির টাকা রাজ্য সরকার এইভাবে ইউনানিমাসলি দিতে পারে কিনা? প্রকৃত উপভোক্তারা কাজ টাকা না পেয়ে, মজুরির টাকা না পেয়ে তৃণমূল ভোটের আগে তার ক্যাডারদেরকে টাকা বিলি করেছে। টাকা দেবে না, তারপর আবার দিলে কথা বলবে আমাদের কাছে, রাজ্য সরকারের কাছে, মমতা ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জির কাছে। প্রথম অগ্রাধিকার হচ্ছে গরিব মানুষটার আগে সমাধান করা। 59 লক্ষ যদি মানুষ উপকার পেয়ে থাকেন তাদের গায়ে জ্বালা করছে কেন? তাহলে টাকাটা তারা দেয়নি কেন? ভুয়ো জব কার্ড, উত্তরপ্রদেশ লিস্টে টপার, সেখানে 100 দিনের টাকা যাচ্ছে, আর পশ্চিমবঙ্গে 1 নয়া পয়সা আসছে না। তার বেলা তো বিজেপিকে দেখা যাচ্ছে না। এ রাজ্যে এমন কোনো প্রকল্প নেই যেখানে আপনি লুট পাচ্ছেন না। 100 দিনের কাজের প্রকল্প, ঘরের প্রকল্প, এই থেকে শুরু করে মিড ডে মিলের প্রকল্পের টাকা থেকে যারা হেলিকপ্টারের খরচ জোগায় মুখ্যমন্ত্রীর, তাদের কাছে আপনি কি আশা করেন? লুঠেরাদের সরকার, লুঠেরাদের জন্য লুঠের পরিমাণ 75% কালীঘাটে, ওটা আরও বাড়াবার জন্য। ভয়াবহ পশ্চিমবাংলার লুটের অবস্থা। বৃহস্পতিবার এবিপি আনন্দে প্রতিবেদন সম্প্রচারিত হওয়ার পর শনিবার গ্রামে যান বিডিও, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। এরপর গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় পঞ্চায়েতের 2 সুপারভাইজার রূপালী মণ্ডল এবং প্রসেনজিৎ ঘোষকে।